নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তথা মূত্রের একটা গতিপথ দেওয়া আছে দেখো এখানে, এবং গতিপথটা একটু জটিল দেখা যাচ্ছে, বাট খুব বেশি জটিল না। তোমরা আসলে যে রক্ত সঞ্চালন অধ্যায়ে যে তোমাদের যে নলেজ আছে বা এই অধ্যায় থেকে যে নলেজটা তোমরা অর্জন করছো, সেই অনুসারে ধারাবাহিকভাবে যদি জিনিসটা মনে রাখার ট্রাই করো, খুব বেশি টাফ হবে না। তারপরে যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা দরকার হলে এটার পরে আলাদাই একটা এক্সপ্লেনেশন টাইপের ভিডিও বানিয়ে দেবো। পরে মূত্র বা ইউরিন, মূত্রের 3টা বৈশিষ্ট্য আমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এটা হচ্ছে ক্ষর বর্ণের, ক্ষর বলতে আসলে হালকা হলুদ বোঝায়, এবং এই বর্ণটার জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম, আমরা নিচে আলোচনা করব। এবং এরপর দেখো আছে তীব্র ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী ইউরিনল, এটা হচ্ছে C6H8O, এটাও মনে রাখতে হবে। এবং এটাও কিন্তু এই 2টা তথ্যই কিন্তু আমাদের নিচে 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে আছে। এটা একটা অম্লধর্মী পদার্থ, কেননা এর পিএইচ মান হচ্ছে 5 থেকে 6.5, এটাও কিন্তু আমাদের নিচে আসে। এখন কথা হচ্ছে কি, এর বাইরে আমরা আর একটা পিএইচ মানও পাবো, যখন কেমিস্ট্রি অংশ পড়বো তখন আমরা এটা তোমাদেরকে মনে করিয়ে দেব। এরপর দেখো, একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে 1.5 লিটার মূত্র ত্যাগ করে। এখানে কথা হচ্ছে আমরা এটা কিন্তু 1500 মিলিলিটার বলতে পারি। তাহলে একটু মনে করে দেখো লালা কতটুকু নিঃসরণ করে, সেটা ছিল 1200 থেকে 1500 মিলিলিটার, অর্থাৎ শেষ যে রেঞ্জটা ছিল সেটার এবং মূত্রের রেঞ্জ সেমই আছে। এখন কখন আসলে মূত্রের পরিমাণ বেড়ে যাবে বা কমে যাবে? খুব অবভিয়াস যে আমরা যদি তরল পদার্থ বেশি গ্রহণ করি তাহলে মূত্রের পরিমাণ বেড়ে যাবে, এবং রেচন পদার্থ বা দূষিত পদার্থ যদি ঘামের মাধ্যমে বের হয়ে যায় মূত্র কমে যাবে। কিছু পদার্থ আছে যে পদার্থগুলোর কারণে আসলে মূত্রের পরিমাণ বেড়ে যায় বা মূত্রের প্রবাহ বেড়ে যায়, এগুলোকে ডাইইউরেটিক্স বলে। এর এক্সাম্পল হচ্ছে পানি, 2 ধরনের, একটা হচ্ছে নর্মাল পানির কথাই বলা হয়েছে, অন্যটা হচ্ছে লবণাক্ত পানি। এর বাইরে আছে চা এবং কফি। এখন দেখো মূত্রের বৈশিষ্ট্য, এখানে বলা হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 0.5 থেকে 2.5 লিটার মূত্র তৈরি হয়, ত্যাগ করে কত? 1.5 লিটার। আচ্ছা, এখানে তোমাদের আসলে একটু জটিল কিছু তথ্য একটু বলবো, তোমাদের একটু কনফিউশন কাজ করতে পারে বা একটু হার্ড মনে হইতে পারে, তারপরেও একটু তোমরা কষ্ট করে এইখানে পাশে বা যে কোনো একটা জায়গায় সবগুলো এক জায়গায় লিখে রাখার ট্রাই করবা। তাহলে দেখো, আমরা সর্বপ্রথমে জেনে আসছি, একটু আগেই জেনে আসলাম যে প্রতি মিনিটে আমাদের বৃক্ক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে 1200 মিলিলিটার। তার থেকে প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্টার তৈরি হচ্ছে 125 মিলিলিটার, এবং সেই 125 মিলিলিটার থেকে মাত্র 1 মিলিলিটার মূত্র তৈরি হচ্ছে। এই টোটাল মূত্রগুলা তোমার আসলে জমা হয় দৈনিক, অর্থাৎ 1 মিনিটে অতটুকু তৈরি হচ্ছিল, সারা দিনভর মিলে 0.5 থেকে 2.5 মূত্র তৈরি হচ্ছে। এখন এই মূত্রের মধ্য থেকে শুধুমাত্র 1.5 স্পেসিফিকলি বলতে গেলে মূত্র মানুষ ত্যাগ করে। এর বাইরেও 2টা তথ্য ছিল যে মূত্র ধারণ ক্ষমতা মূত্রথলির কত, সেটা ছিল তোমার 700 থেকে 750 মিলিলিটার, এবং মূত্র ত্যাগের ইচ্ছা জন্মে কখন? 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা হয়ে গেলে। জানি একটু কনফিউজিং মনে হচ্ছে, বাট তোমরাও আসলে একটু এক জায়গায় রেখে যদি কয়েকবার দেখো তাহলে আমার মতো ভালোভাবে বলতে পারবা বা আমার থেকেও ভালোভাবে বলতে পারবা। মূত্রের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 এবং থেকে 1.030। তাহলে একটু এইখানে পাশে লিখে রাখতে পারো রক্তের আপেক্ষিক গুরুত্বের মান কত ছিল, সেটা ছিল 1.065, এটা মনে রাখতে পারো। আবার রক্তের পিএইচ মানটাও পাশে লিখে রাখতে পারো, যেন রিলেটেবল করে তোমরা মনে রাখতে পারো যে 7.35 থেকে 7.45। এরপরে দেখো, মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে অবভিয়াস কারণেই 95% হচ্ছে পানি, কেননা মূত্র একটা তরল পদার্থ, এবং বাকি যে 5% সেটা হচ্ছে তোমার কঠিন পদার্থ। যে 5% কঠিন পদার্থ ছিল এটাকে আসলে 2টা ভাগে প্রধানত ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব এবং এটা হচ্ছে অজৈব। এখন আমরা এই যে জৈব এবং অজৈব পদার্থগুলার পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, বাট সবগুলা না, এবং সবগুলা মনে রাখতে চাইলেও তোমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। যেগুলো আমি মার্ক করছি অবশ্যই তোমরা কিন্তু এগুলা মনে রাখবা। প্রথমেই দেখো আছে ইউরিয়া, সব থেকে বেশি, কেননা আমরা ইউরিয়াটেলিক প্রাণী, এটা হচ্ছে 2%। এরপর হচ্ছে ক্রিয়েটিনিন, সেটা হচ্ছে 0.07, এবং ক্রিয়েটিন 0.01। ক্রিয়েটিনের নাম বড়, পার্সেন্টেজও বেশি, ক্রিয়েটিন নাম ছোট, পার্সেন্টেজও ছোট, দুটাকে মিক্স আপ করা যাবে না।
এরপরে দেখো দুইটা ঐচ্ছিক তথ্য আছে, একটা হচ্ছে পিউরিক অ্যাসিড এবং অন্যটা ইপিউরিক অ্যাসিড। দুইটাই অ্যাসিড এবং দুইটাই 0.05। তোমরা চাইলে মনে রাখতে পারো, সহজেই মনে রাখা পসিবল আশা করি। এরপর দেখো জৈব পদার্থ সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অ্যামোনিয়া। সোডিয়াম হচ্ছে তোমার 0.35%, এরপর হচ্ছে পটাশিয়াম 0.15, তারপরে তোমার ক্যালসিয়াম 0.03 এবং অ্যামোনিয়াম হচ্ছে 0.04। এটা খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ক্রিয়েটিনিন বর্জ্য, দেহের পেশিতে বিদ্যমান যে ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিড আছে, এটার বিপাকের ফলে মূলত ক্রিয়েটিনিন উৎপন্ন হয়। খুবই ইম্পর্টেন্ট তথ্য যে বৃক্কের রোগের যে মাত্রা বা বৃক্কের রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিন না, কিন্তু অবশ্যই এই জিনিসটা মনে রাখবা যে রক্তের ক্রিয়েটিনিন মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয়। এখানে অপশনে কিন্তু ক্রিয়েটিনও থাকবে, ক্রিয়েটিনিনও থাকবে, আমাদের সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। এবং এটা স্বাভাবিক মাত্রা তোমার পুরুষের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। অনেকটা দেখো নিম্ন রেঞ্জ এবং উচ্চ রেঞ্জের মধ্যে প্রায় দ্বিগুণ একটা সম্পর্ক। আশা করি আমরা সবাই জানি যে অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। তাহলে অসমো রেগুলেশনের সাথেও কিন্তু অভিস্রবণেরই একটা সম্পর্ক থাকবে। এই তথ্যটা মাথায় রাখলে আমাদের কিছুটা তো বেশ কয়েকটি ইনফরমেশন মনে রাখা ইজি হয়ে যাবে। অসমো রেগুলেশন বলতে মূলত বহির যে পরিবেশ, আমাদের দেহের বহিঃপরিবেশ এবং অন্তঃপরিবেশের মধ্যে অভিস্রবণিক চাপের একটা সমতা রক্ষা করা। আর অসমো রেগুলেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এডিএইচ তথা অ্যান্টিডায়োরেটিক হরমোন। এই হরমোনটার সাথে কিন্তু আমরা টিউবুলার পুনঃশোষণ অংশেও পরিচিতি পেয়ে আসছে এবং এটার অন্য নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এটার কাজ কি? এটা মূলত পানির পুনঃশোষণ করে, আমরা পূর্বেই পড়ে আসছি। এবং এই তথ্যটাই আসলে আমাদের এই জায়গার ইনফরমেশনগুলো মনে রাখতে সাহায্য করবে। আমাদের দেহে যদি পানির পরিমাণ কমে যায় তাহলে রক্তে এডিএইচের পরিমাণ বেড়ে যাবে। রক্তে এডিএইচ অবস্থান করে যে টিউবুলার পুনঃশোষণ অংশে বেশিরভাগ পানি পুনঃশোষণ করে নিয়ে আসবে এবং মূত্রের পরিমাণ কমে যাবে। তাহলে কিন্তু দেহের পানির কিছুটা ঘাটতি কমে যাচ্ছে এবং এর উল্টো ঘটনা ঘটলে সব কিছুই আবার একদম ইনভার্সই হবে। সেই কথাটাই তোমাদের নিচে আছে, না মনে রাখলেও চলবে। এবং এই যে অ্যান্টিডায়োরেটিক হরমোনের যে ক্ষরণ, এটা মূলত নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস অংশ দ্বারা এবং এটা সঞ্চিত হয় পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে। এবং আমাদের যে টোটাল যে তোমার মানে অভিস্রবণিক যে চাপের যে নিয়ন্ত্রণের কথা বলতেছি, এটা মূলত অসমো রিসেপ্টর দ্বারা হয়। অসমোসিস মানে হচ্ছে কি? অভিস্রবণ। সো অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রিত হচ্ছে অসমো রিসেপ্টর দ্বারা।